ধারাভাষ্যকর বললেন যে রোনান ডেলিভার্স দ্য ম্যাজিক। আসলে তিনি একটা ম্যাজিশিয়ান হয়ে যেন বাংলাদেশ ফুটবলে যুক্ত হয়েছেন এবং সোশ্যাল মিডিয়াতে যথারীতি সমালোচনা ঝড়ও বয়ে যাচ্ছে। এত একটা ভালো ম্যাচ খেলার পরেও মিশুর উপর দিয়ে কাঠগড়ায় তোলা হচ্ছে, কোচিং স্টাফকে কাঠগড়ায় তোলা হচ্ছে। আসছে দেখলাম যদি এখান থেকে ধরেন 1 মিনিটও খেলার সুযোগ না পেল, পুরো টুর্নামেন্টে তিনি যদি বেঞ্চে বসে বসে কাটিয়ে যান, নেক্সট টাইম যখন আবার তাকে ডাকতে যাবেন তিনি কি আসতে চাইবেন? রোনান ডেলিভার্স দ্য ম্যাজিক ধারাভাষ্যকাররা যখন চিৎকার করে উঠছিলেন বাংলাদেশের সেই জাদুঘরী মুহূর্তটা, রোনান সুলিভান দুর্দান্ত এক কর্নার কিক, সেই কর্নার কিকে আমরা বাংলাদেশ ম্যাচে ফিরল ভারতের বিপক্ষে ফার্স্ট হাফে প্রায় শেষ দিকে। কি অসাধারণ জাদুকরী সেই কর্নার কিকটা। আবারও আলোচনায় রোনান সুলিভান। বলা যায় বাংলাদেশের যে 2টি ম্যাচ খেললো সাব আন্ডার 20-তে এবং সেমিফাইনালে উঠে গেল, পুরোটারই মনে হয় নেপথ্যের কারিগর রোনান সুলিভান। রোনান সুলিভানের প্রশংসায় ভাসছেন, তাকে নিয়ে সবাই প্রশংসা করছেন। বিশেষ করে ওই লাইনটা আমার খুব কানে লাগে যখন ধারাভাষ্যকর বললেন যে রোনান ডেলিভার্স দ্য ম্যাজিক। আসলে তিনি একটা ম্যাজিশিয়ান হয়ে যেন বাংলাদেশ ফুটবলে যুক্ত হয়েছেন। সিনিয়র টিমে যেটা আমরা হামজা চৌধুরীর ক্ষেত্রে দেখেছিলাম, বয়সভিত্তিক দলে আমরা দেখছি রোনানকে। রোনানের ভেতরেই আমরা ভবিষ্যতের স্বপ্ন বুনছি। রোনান আমাদের একটা ফরওয়ার্ডের সংকট, একটা ভালো মানের যে একজন স্ট্রাইকারের সংকট বা ভালো মানের একজন গোলদাতার যে আমরা সংকটে ভুগি বাংলাদেশ ফুটবলে, সেটি বোধহয় রোনানের মাধ্যমেই যদি আমাদের সংকটটা দূর হয়, এই আশায় আমরা বুক বেঁধেছি এবং রোনান সে আশায় আমাদের দেখালো। এবার আন্ডার 20 সাব, যদিও এখনও টুর্নামেন্টের মাঝপথে বাংলাদেশ এই মুহূর্তে সেমিফাইনালে উঠলো নেপালের সঙ্গে, 1 বা 1 এপ্রিলে খেলাটা হবে নেপালের সঙ্গে বাংলাদেশের সেমিফাইনাল। গ্রুপ পর্বে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে জেতার পর ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা হলো, ভেরি কম্পিটিটিভ ম্যাচ। আমরা জানি ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা, বাড়তি রোমাঞ্চ। ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ চান প্রাণ দিয়ে সবসময় জিততে চাই, এটা নতুন কিছু না। এবং সেটারই যে লেভেলের খেলা হোক, যে লেভেলের স্পোর্টসটা হোক, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক বা অন্য খেলা হোক, যে কোনো খেলায় ইন্ডিয়ার সঙ্গে একটা কম্পিটিশন বা খেলা মানে একটা বাড়তি রোমাঞ্চের একটা অনুরণন আমাদের মনের মধ্যে হয়ে থাকে। তো মালেতেও তার ব্যতিক্রম নয়। আমরা দেখলাম এতই উত্তেজনা হলো, এতই রোমাঞ্চ ছড়ালো ফার্স্ট হাফে। আমাদের বাংলাদেশের কোচ যিনি মার্ক কক্স লাল কার্ড পর্যন্ত দেখলেন। 2 দলের ডাগআউটে 2 কোচের আমরা তর্কতর্কি, কথার লড়াই, উত্তেজনা, ভালোই উত্তেজনা ছড়ালো এবং তাতে রীতিমতো 2 কোচ লাল কার্ড দেখেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে এক্সাইটমেন্টটা বা 2 দলের যে ফাইটটা, কথার লড়াইটা কতটা বেড়েছিল। বাংলাদেশের লসটা একটু বেশি হলো কারণ মার্ক কক্স ইন্ডিয়ার গোলকিপিং কোচের সঙ্গে তর্কটা করছিলেন। আমি যদি ভুল না করি সন্দীপ নন্দী, তিনি লাল কার্ড দেখেছেন, বাংলাদেশের হেড কোচ মার্ক কক্সও লাল কার্ড দেখেছেন। ফলে নেক্সট ম্যাচে সেমিফাইনালে আমরা খুব ইম্পর্টেন্ট ম্যাচে বাংলাদেশের হেড কোচকে পাচ্ছি না, কার্ড নিষেধাজ্ঞায় তাকে পাচ্ছি না। পরবর্তীতে তিনি ডাগআউট সামলিয়েছেন ভারতের সঙ্গে। আতিকুর রহমান মিশু বাংলাদেশ দলের অ্যাসিস্ট্যান্ট কোচ। এই কোচকে মিশু ম্যাচটার পরে প্রশংসিতই হতেন, আতিকুর রহমান মিশু প্রশংসিতই হতেন ম্যাচটা যেভাবে কামব্যাক করেছে বাংলাদেশ। যে রোনানের একটা জাদুকরী কর্নারে আব্দুল রিয়াদ ফাহিম যে অসাধারণ ফিনিশিং, তার ভলিটা, জাস্ট বলের ফ্লাইটটা দেখেছেন রোনানের এবং ফ্লাইটটা বুঝে নিজের স্পেসটা আগের থেকে তিনি তৈরি করে রেখেছিলেন। জাস্ট ফ্লাইটটা বুঝে ভলি, সেই ফাহিমের অসাধারণ ভলিতে দুর্দান্ত ফিনিশিংয়ে বাংলাদেশ ফিরল ম্যাচে ফার্স্ট হাফে অ্যাডিশনাল টাইমে, একদম শেষ মুহূর্তে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে বাংলাদেশ প্রাণ ফিরে পাওয়ার গোলটা পেল। কি অসাধারণ গোল! হ্যাঁ, ফাহিমের ফিনিশিং অবশ্যই তার একটা কৃতিত্ব আছে, ফাহিম গোলদাতা। কিন্তু এই গোলদাতা, এই গোলের রচনাটা যিনি করে দিয়েছেন সেই রোনান। এর আগে বাংলাদেশ কিন্তু অনেক কর্নার পেয়েছিল, একাধিক কর্নার পেয়েছিল, কিন্তু ফয়সালরা কোনো কাজে লাগাতে পারেনি কর্নারগুলো। ওই বলটাও কিন্তু ফয়সালই নিতে, ওই গোলটা, ওই কর্নারটাও ফয়সাল নিতে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু আমি খেয়াল করলাম পেছন থেকে রোনানও এগিয়ে আসলো এবং শেষ পর্যন্ত বলটা রোনান নিয়েই রোনানি শটটা নিলেন কর্নারে। এবং রোনান এত মাপা নিখুঁত একটা সেট পিস, যেটার ভলি করে ফাহিম ভারতের জালে পাঠালো। এই যে খেলাটা দেখেন, জাদুকরী মুহূর্তেই ম্যাচ ঘুরিয়ে দেওয়া, নিজেদের পক্ষে নিয়ে আসা। এই জন্যই তো আমরা রোনানের দিকে একদম এত আশাবাদী, রোনানকে নিয়ে এত আলোচনা, প্রশংসা হচ্ছে এখন রোনানকে নিয়ে। এরকম একটা ম্যাচে কামব্যাক করা, ভারতের সঙ্গে এরকম উত্তেজনাময় একটা ম্যাচে
বাংলাদেশ 1-1 গোলে সমতায় করে ফিরেছে। আমরা নিশ্চয়ই কোচকে অনেক প্রশংসায় ভাসাতাম, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু আতিকুর রহমান মিশু বা বাংলাদেশ কোচিং স্টাফে যারা আছেন তাদের অনেক সমালোচনা হচ্ছে। এই সমালোচনার মূল কারণ, আমরা এই ম্যাচটার মধ্যে ভালো দিক খুঁজে পেলেও একটা বিষয় আমাদের চোখে লেগেছে। এই ম্যাচেও ডেকলান এবং ইব্রাহিম নেওয়াজ তাদেরকে কোনো গেম টাইমেই দেয়নি। কেন গেম টাইমে না দেওয়ার কী কারণ, আমারও মনে প্রশ্নটা জাগছে। আপনাদের একটা দৃশ্যের কথা মনে করিয়ে দিই, যখন গোলটা দিয়ে ব্রেকে ফাহিম ফিরছিলেন ড্রেসিং রুমে টিমমেটদের সঙ্গে, ডাগ আউটে সবার আগে ফাহিমকে জড়িয়ে ধরেছিলেন কোন দুইজন ফুটবলার জানেন? ডেকলান সুলিমান আর ইব্রাহিম নেওয়াজ। তারা ডাগ আউটের বেঞ্চে বসা ছিল, আর তারাও কতটা খুশি, এক্সাইটেড টিমের সাকসেসে। তারাও খুশি, তারা খেলতে না পারুক, গেম টাইম না পাক, তারাও দলের জন্য অনেক অনেক তাদের তাদেরও ভালো লাগা, এত ভালো লাগা কাজ করেছে। ফাহিমকে উৎসাহ দিলেন, জড়িয়ে ধরলেন। আমার ধারণা ছিল সেকেন্ড হাফে ওদের একটা সুযোগ মিলবে, যেহেতু এটা একটা আনুষ্ঠানিক ম্যাচ ছিল, কোনো সমীকরণের ম্যাচ ছিল না। দুই দলের সেমিফাইনাল আগে নিশ্চিত হয়ে গেছিল ভারতের সঙ্গে, এবং বাংলাদেশের এই ম্যাচটা ছিল নেহাতি নির্ভার চিত্তে খেলার একটা ম্যাচ, এবং একদম বলা যায় আনুষ্ঠানিকতা, জাস্ট ফর্মালিটিস। ক্রিকেটে যেটাকে বলে ডেড রাবার, যে ম্যাচে কোনো হিসাব নেই, নিকাশ নেই। আপনি আপনার মধ্যে এক্সপেরিমেন্ট করতে পারবেন, যাচাই বাছাই করতে পারবেন, আপনার বেঞ্চের খেলোয়াড়দেরকে ভালো মতো যাচাই বাছাই করতে পারবেন। তো সেই ম্যাচে আমাদের মনে হলো, আমাদের টিম ম্যানেজমেন্ট যারা আছে বাংলাদেশ এই টিমটাই, তারা মনে হয় এটা ফাইনাল খেলছে। তো আজকের ম্যাচগুলোই আপনি যদি না আপনার বেঞ্চের প্লেয়ারগুলোকে পরখ করে না দেখতে পারেন, তাহলে কি আপনি সেমিফাইনাল ফাইনালে দেখবেন? ডেকলানকে সুযোগ দিল না, অথচ ডেকলানের আপনি হিস্ট্রিটা দেখেন, রেকর্ডটা দেখেন, পরিসংখ্যানটা দেখেন, তিনি যেসব জায়গায় খেলে এসেছেন, ইউরোপের এজ লেভেল, আমেরিকার এজ লেভেল, সেখানে আন্ডার-18 টিমে রেগুলার খেলে এসেছেন। সে ডেকলানকে, তার ভাই রোনান জায়গা পেয়েছে ভালো মতো, রোনান কিন্তু পুরো আলো ছড়াচ্ছে, তাহলে ডেকলান কি ডিফেন্স আলো ছড়াতে পারতেন না? আমরা ডেকলানকে দেখলামই না। 2টা ম্যাচ পুরোটা সময় ডেকলানকে বেঞ্চে বসিয়ে রাখা হলো। ইব্রাহিম নেওয়াজ, তিনিও এরই মধ্যে বাংলাদেশে যথেষ্ট, এই আতিকুর রহমান মিশুই তো লাতিন বাংলা সুপার কাপে দেখেছিল ইব্রাহিমকে। ইব্রাহিম মাত্র 1 মিনিট সময় গেম টাইম পেয়েছেন টোটাল 2 ম্যাচে, 1-2 মিনিট খেলিয়েছে হয়তো ইব্রাহিমকে। তার প্রথম ম্যাচে, ভারতের ম্যাচে নামায়নি, ইব্রাহিমকেও নামালো না, ডেকলানকেও নামালো না। তো এই ম্যাচগুলো যদি না নামান, তাহলে কি ফাইনাল সেমিফাইনালে এক্সপেরিমেন্ট করবেন? যখন প্রয়োজন হবে নিজের শক্তিমত্তা, বেঞ্চ সব কিছু দেখার একটা দারুণ সুযোগ ছিল। ফার্স্ট হাফে যখন বাংলাদেশ 1-1 ড্র করে ফেলছে, সেকেন্ড হাফে মিনিমাম 30টা মিনিট তো তাদের দুজনকে দেওয়া যেত, কিন্তু কোনো সুযোগই দেওয়া হলো না। আতিকুর রহমান মিশু, তিনি ছিলেন মাঠ পাওয়া, যখন লাল কার্ড দেখে ফেলো তখন তিনি দলকে সামলেছেন, এবং সোশ্যাল মিডিয়াতে যথারীতি সমালোচনা ঝড়ও বয়ে যাচ্ছে। এত একটা ভালো ম্যাচ খেলার পরেও মিশুর উপর দিয়ে, মিশুকে দায়ে কাঠগড়ায় তোলা হচ্ছে, কোচিং স্টাফকে কাঠগড়ায় তোলা হচ্ছে। তো এই বিষয়গুলো আমার মনে হয় তারা, আমার ধারণা, ভালো সিরিয়াসলি নেওয়া উচিত, তাদের গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত, এবং নিতে হবে এবং নেবে। দেখুন, আমাদের স্থানীয় ফুটবলারদের তো অনেক সুযোগ দিচ্ছেন, আমরা তো দেখছিও তারা কিভাবে সুযোগগুলো হাতছাড়া করে। তো এখানে আসলে এই যে সুযোগগুলো দেন না, যেমন ডেকলান এবং ইব্রাহিমকে নিয়ে যে কথাগুলো আসছে, ডেকলান যদি এখান থেকে ধরেন 1 মিনিটও খেলার সুযোগ না পেল, পুরো টুর্নামেন্টে তিনি যদি বেঞ্চে বসে বসে কাটিয়ে যান, নেক্সট টাইম যখন আবার তাকে ডাকতে যাবেন, তিনি কি আসতে চাইবেন? সুলেমান ব্রাদার্সের বাবা বা প্যারেন্টসরা বাংলাদেশের 2জন খেলোয়াড়কে তাদেরকে জানেন, তাদের ফ্যামিলি, পুরো ফ্যামিলিটা হচ্ছে ফুটবলিং ফ্যামিলি। তাদের বড় 2 ভাই কোন লেভেলে খেলে আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন। সেখানে ছোট 2জনকে পাঠিয়েছে, ডেকলান এবং রোনান এসেছে। রোনান যাই হোক তার নিজের জায়গাটা স্ট্রং করে নিয়েছেন, তাও রোনানকে আমার মনে হচ্ছে অনেক নিজেকে এস্টাবলিশ করতে তাকেও যথেষ্ট কাঠখড় পোহাতে হচ্ছে। আমরা অনেকগুলো দেখলাম, সে নিজের স্পেসটা তৈরি করে নিচ্ছেন। তার প্রথম ম্যাচের তুলনায় সেকেন্ড ম্যাচটা, তাও দেখুন ফ্রি কিকটা আমার তো মনে হলো রোনান নিজে এগিয়ে গেছে। ওই ম্যাচটা ওই কর্নার কিকটা নেওয়ার জন্য ফয়সাল এগিয়ে যাচ্ছিলেন, সেখান থেকে রোনান পিছন দিয়ে গিয়ে তারপর বলটা নিলেন, এবং ফয়সাল ফিরে এলেন, রোনান ফ্রি কিক নিল। আমার ধারণা ওখানে ফয়সাল যদি ওই শটটা নিত, ওই শটটাও গোল হতো না। মানে আমি কাউকে ছোট বড় করে বলছি না, সবাই আমাদের সমান। আমাদের বাংলাদেশ জাতীয় দলের জার্সি যারা গায়ে চাপাচ্ছেন, সবাই আমাদের নিজস্ব খেলোয়াড়। কিন্তু কিছু দৃশ্য খুব দৃষ্টিকটু লাগে, কিছু ঘটনা নিয়ে যে কেন সমালোচনা হয়, নিশ্চয়ই এটা বোঝার চেষ্টা করবে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে যেভাবে কম্পিটিটিভ ফুটবল উপহার দিয়েছে, সমতায় ফিরেছে, আমি মনে করি এই ম্যাচটা জেতারও চান্স ছিল বাংলাদেশের।
ইব্রাহিম মিডফিল্ডে থাকতো, ডেকলান লাস্টে যদি লাস্ট 30 মিনিটও তাদের খেলাতেন, রক্ষণে ডেকলান থাকতো, আর ফরওয়ার্ড তো রোনালদো অসাধারণ খেলছেনই। আমরা দেখতে পারতাম যে সব খেলোয়াড়কে আপনি অনেক খেলোয়াড়কে সুযোগ দিলেন, অনেক খেলোয়াড়কে অদল বদল করছেন, এই দুজনের তাহলে দোষটা কি? আরেকটা বিষয়, আজকে একটা জিনিস ভালো লেগেছে, মিশুর প্রেস কনফারেন্সে তিনি একটা জিনিস বলেছেন যে রেফারিদের সিদ্ধান্ত সবসময় ভারতের পক্ষেই বেশি যায়। তো যেমন বাংলাদেশে ইন্ডিয়া ম্যাচটা হয়, অনেক ডিসিশন তাদের বাংলাদেশের পক্ষে আসে না। মিশুর এই কথাটা আমরা মনে করি যে আমাদের ফ্যানরা ম্যাক্সিমামই হয়তো একমত হবেন। এখন মিশুদের কাছে চাওয়া, কোচিং স্টাফের দায়িত্ব যারা আছেন, মিশুকে নিশ্চয়ই নেক্সট ম্যাচও দাঁড়াতে হবে ডাগ আউটে, যেহেতু মার্ক কক্স থাকতে পারবেন না। এই যে বিষয়গুলো, প্রবাসী ফুটবলারদের ভালো সুযোগ দেওয়ার ব্যাপারটা নিয়ে আশা করি তারা গুরুত্বের সঙ্গে নেবেন।